ঠিক আছে। এই নাও মুখ মুছো, সারা মুখে আইসক্রিম। ও হ্যাঁ দিন, থ্যাংক ইউ। টিস্যু নিয়ে গাল মুছতে মুছতে বলে মাহা। কেমন আছো? নিষ্পলক তাকিয়ে থেকে বলল ফয়সাল। ভালো না থাকলে বের হতাম নাকি? একা একা বের হও কেন? ওই দিন কি বিপদে পড়েছিলে মনে নেই? একা কোথায়? ফয়সালের দিকে তাকিয়ে বলল মাহা। একা না? কই, আমি তো কাউকে দেখলাম না, শুধু তোমাকেই দেখলাম। কেউ এসেছে সাথে? ওটা আপনি দেখবেন না, আমার চোখ দিয়ে দেখুন, দেখবেন আরো একজন আছে। ফয়সাল ভাবলো মামা দুষ্টুমি করছে। ফয়সালকে চুপ থাকতে দেখে মাহা বলল। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি আমাকে তুমি তুমি করে বলছেন যে? তুমি আমার বয়সে অনেক ছোট। আমার বয়স জানো? কত আর হবে, 24-25? তেমনই হবে শেষেরটা। ও তা এইভাবে কি সবার সাথে কথা বলেন? বিনুনি নাড়তে নাড়তে বলল মাহা। আমি সবার সাথে কথা বলি না। ও আপনি বলেন না নাকি সবাই বলে না? না মানে আপনি তো কালো। ফয়সাল কপাল ভাঁজ করে নিল। কি? আমি কালো? কেন, আপনি কি নিজেকে সুন্দর মনে করেন? ভ্রু কুঁচকে বলে মাহা। এভাবে কালো বললো, আমি কি এতটাই কালো? এই মেয়ে মুখের উপর এত কথা কিভাবে বলে? আমি কি বেশি কালো? অতটা না, যাই। মাওয়া ওয়াশরুম থেকে বের হতেই শাকিলের মুখোমুখি হয়। শাকিল মাওয়াকে দেখে হেসে সানগ্লাস খুলে হাতে নিল। কি ব্যাপার গন্ডি, এখানে কি? এক্সকিউজ মি, গুন্ডিকে? ও মা, গন্ডিকে মানে? আরে কে তুমি? আপনি আমাকে চেনেন নাকি? আর এই তুমিও নাকি? ওই দিন অ্যারেস্ট করেছি না, এত তাড়াতাড়ি ভুলে গেলে? হায় আল্লাহ, এটা কি সেই পুলিশ? আমাকে তো মাহা ভাবছে, এখন কি করি? তো একদিন অ্যারেস্ট করে কি মাথা কিনে নিয়েছেন নাকি? কথার সিঁড়ি দেখো, একটু সম্মান দিতে সেখানে। আপনি সম্মানের যোগ্যই না। অন্যদিকে তাকিয়ে বলে মাওয়া। তুমি জানো আমাকে কতজন সম্মান করে, উঠতে বসতে সালাম করে? ওরা সবাই আধা পাগল তাই। কি? ভ্রু কুঁচকালো শাকিল। জি? কফি চলবে? হায় আল্লাহ, এখন কি কফিও খেতে হবে? মাহারে কোথায় তুই? আমি কি বলেছি আমি কফি খাবো? ভদ্রতা তুমি তো শেখোনি, তাই আমি আমারটা দেখাচ্ছি। বারবার আমাকে অভদ্র বলছে, কত বড় সাহস! দেখাচ্ছি মজা। হ্যাঁ দেখতে পেয়েছি, শুধু কফি আবার করলেন। আমি হলো কত কিছু অপর করতাম। আগে বসো তো। বলেই একটা টেবিলে বসলো মামা। শাকিল ওয়েটারকে ডাকতেই মামা আটকালো। জোর করে হেসে বলল। আপনি নিজে গিয়ে অর্ডার করুন না, ওরা না হলে ভুলভাল দিয়ে দেবে। ভ্রু কুঁচকালো শাকিল। আচ্ছা যাচ্ছি। বলেই শাকিল উঠে গেল। মাওয়া হাত ছেড়ে বাঁচলো। জলদি যাই, মাহাকে পাঠাই। বলেই বাইরের দিকে দৌড় দিল মাওয়া। অনেকক্ষণ বসে বসে কথা বলার পর মাহা ফয়সালকে বলল। শুনুন, একটা আইসক্রিম কিনে নিয়ে আসুন না। আমি? অবাক হলো ফয়সাল। এখন কি দোকানে গিয়ে আইসক্রিম কিনবে ও? এখানে কি আর কেউ আছে? আমি টাকা দিচ্ছি, নিয়ে আসুন না প্লিজ। থাক, আমার কাছে আইসক্রিম কেনার মতো টাকা। বলেই এক লাফে গাড়ি থেকে নেমে পড়লো ফয়সাল। একটি আইসক্রিমের দোকানে প্রবেশ করলো। ফয়সাল যেতেই মাহা নেমে মামার কাছে গেল। মাওয়া ইশারায় ডেকেছিল বলেই আইসক্রিমের বাহানা দিয়ে পাঠিয়ে দিল মাহা। কি হয়েছে বল? জলদি ভিতরে যা, তোর ওই দিনের পুলিশটা ওখানে আছে, আমাকে তুই ভেবে যা তা বলে দিল। আচ্ছা তাই নাকি, দেখাচ্ছি মজা। তুই যা, উনি আবার এসে খুঁজবে। আচ্ছা। বলেই মাহা ভেতরে মিলিয়ে গেল। মাওয়া মাহার যাওয়ার দিকে উকি দিতে লাগলো। ফয়সাল আইসক্রিম নিয়ে এসে দেখলো মাওয়া দাঁড়িয়ে আছে। মাওয়াকে পেছনে ডাক দিল। নেমে পড়লে যে? কই না তো। এতক্ষণ উপরে বসেছিলে, কি হয়েছে? ঠিক আছো? হ্যাঁ মানে এমনি, আর কতক্ষণ বসে থাকবো বলুন, আশেপাশের লোকেরা দেখছে। জোরপূর্বক হাসলো মাওয়া। ওহ, এই নাও আইসক্রিম। মাওয়াকে আইসক্রিম এগিয়ে দিল। না না, আমি আইসক্রিম খাবো না।
ফয়সাল ভ্রু কুঁচকাল। তুমিই তো বললে নিয়ে আসতে। হায় আল্লাহ, এই মেয়ে কি যে করে। ওহ, আমি বলেছিলাম না দিন দিন অনেক দিন আইসক্রিম খাই না। বলেই আইসক্রিম নিয়ে নিল। অনেকদিন কোথায়, একটু আগেই তো খেলে। অবাক হয়ে বলল ফয়সাল। উফ, কপাল চাপড়ালো মাহা। আপনি তো সব কথায় এত উত্তর খোঁজেন কেন? চলুন গাড়ির ভিতরে বসি। ভেতরে? সামনের রেস্টুরেন্টে, ওখানে বসি। না না, আঁতকে উঠল মাওয়া। কি হলো? রেস্টুরেন্ট কেন, গাড়ি তো আছেই, এখানেই বসি। আচ্ছা। শাকিল খাবার নিয়ে ফিরল। মাহার দিকে তাকিয়ে হাসলো। বেশিক্ষণ অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা প্রার্থী। থাক, আর নাটক করতে হবে না। ওই দিন আমাকে আটকে রেখে আজ বড় বড় কথা, তাই না? বাবা, এত তেজ! তা নয় তো কি, আপনারা কি পারেন বলুন তো? আপাতত খেতে চাইছে। খাবারের দিকে ইশারা দিয়ে বলে শাকিল। তা এখানে কি করতে এলেন? গার্লফ্রেন্ড নাকি? না, ইনভেস্টিগেশনের কারণে। ইনভেস্টিগেশন? বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মাহা। শাকিল তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? এইসব ইনভেস্টিগেশন মাহা আহমদ তুড়ি মেরে সলভ করে দেয়। মুখে বলা সহজ, করে নয়। কত কত জায়গায় ঘুরতে হয় যা তুমি নামও শোনোনি। মাহা আহমদ সব পারি। ভাব নিয়ে বলল মাহা। তাই নাকি? তাহলে চলো কালকে আমার সাথে ইনভেস্টিগেশনে। কিচ্ছু করবে না, শুধু আমি যেখানে যাবো সেখানে যাবে। দেখি কত পারো। সত্যি দেখবেন 1 ঘন্টায় ইনভেস্টিগেশন হয়ে গেছে। আগে চলো, তারপর বুঝবে। ওকে, কাল আপনার সাথে। আমি এখানে অপেক্ষা করব। ওকে। আইসক্রিম খেতে খেতে ফয়সালের সাথে একবারও কথা বলেনি মাওয়া। ফয়সাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ কথা খই ফুটছিল, আর এখন গলা খাকারি দিল ফয়সাল। কিছু বলবেন? ফয়সালের দিকে তাকিয়ে বলে মাওয়া। অনেকক্ষণ হলো, বাসায় ফিরবেন না? ফিরবো তো, দেরি আছে। আমরা আবার কবে দেখা করব? কেন দেখা করব? ভ্রু কুঁচকালো ফয়সাল। আর দেখা হবে না? করবেন নাকি? আইসক্রিম খেতে খেতে বলে মাওয়া। আইসক্রিমটা আগে রাখো, তারপর কথা বলো। ওটা চলে যাচ্ছে না। ফয়সালের কণ্ঠে রাগ। ইনসাল্ট নাকি? ভ্রু কুঁচকে বলে মাওয়া। না। মুখ ফিরিয়ে নেয় ফয়সাল। আচ্ছা, করব দেখা। কালকে? কাল। ভ্রু কুঁচকে নিল মাওয়া। ফয়সাল মাওয়ার ফোন নিয়ে নিজের নাম্বার ডায়াল করে। মাওয়া বলল, এটা আমার নাম্বার। তারপর ফয়সাল বলল, কল দিলে সমস্যা হবে না তো? কি কারণে দেবেন? ইচ্ছে তাই। কেন দিতে পারি না? না, তা না। তবে তবে কিছু না, দিয়েন কল, আমার সময় কাটবে। ফয়সাল মৃদু হাসে। ফয়সাল মাহবুব তার নাম। বলেই গাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু থেমে গেল। গাড়ির জানালায় 2 হাতের কনুই ঠেকিয়ে বলল, আমি সত্যি বেশি কালো? চমকে যায় মাওয়া। এটা কে বলল? যে বলেছে সে কালোই চেনে না। ফয়সাল কপাল কুঁচকে নিল। কি বলে এই মেয়ে? একটু আগে নিজেই তো বললো। তুমি একটু আগে বললে যে। আমি বলছিলাম নাকি মহর বাচ্চা, এত মায়াবী একটা লোককে কালো বললি? আজ তোর একদিন, আমার যা কদিন লাগে। আরে না, দুষ্টামি করছিলাম। হাসছি। টাটা। হাত নাড়িয়ে টাটা দিল মাওয়া। আচ্ছা, গেল। আর একটু হলে যাচ্ছিলাম। হায় আল্লাহ, এই মেয়ে আজ আসুক, দেখাচ্ছি মজা। লোকটা কালো না শ্যামবর্ণ, ভালোই লাগে দেখতে। কি সুন্দর আস্তে আস্তে কথা বলে। বলেই আনমনে হাসলো মাওয়া। পরক্ষণেই নিজের মাথায় নিজের চড় দিল। বেশি হয়ে যাচ্ছে মাওয়া, যা তা ভাবনা। পুরো ঘর এলোমেলো। মাহা ছুটছে, আর মাওয়া একের পর এক জিনিসপত্র ছুটছে। সাথে দৌড় তো আছেই। স্নেহা কিছুই বুঝতে পারছে না বাহিরে কি এমন হলো যে তারা এসেই এমন করছে। নির্বাক দর্শকের মতো শুধু চেয়ে রয়েছে। আর কত মাওয়া, এবার তো থাম। আর ছুটতে পারছি না, বিশ্বাস কর। হাঁপাতে হাঁপাতে বলে মাহা। তোর সাথে কথা আমার রুমে গেলে হবে? তুই রুমে চল।
কথায় রাগের ভাব স্পষ্ট। মারবি না তো? আগে আসেন, তারপরে ভেবে দেখছি। বলেই রুমে চলে গেল মামা। ফয়সাল অফিসে ঢুকতেই দেখলো সব স্টাফ তাকিয়ে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফয়সাল খানিকটা অবাক হলো। হোয়াট হ্যাপেন্ড? ফয়সালের গম্ভীর কণ্ঠ শুনে সবার হুঁশ ফিরল। সবাই কাজে ঝাঁপিয়ে পড়ে। ফয়সাল একবার তাকিয়ে নিজের ক্যাবিনে চলে গেল। আজ এই শ্যামবর্ণ মুখে শুধু হাসিরই ঝলক দেখা যাবে। মামার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনে করে মাঝে মাঝে হাসতে থাকে ফয়সাল। মাহা রুমে আসতেই দেখলো মামা গম্ভীর মুখ নিয়ে বসে আছে। ধীর পায়ে গিয়ে মামার পাশে বসলো মাহা। কি হয়েছে, এত রেগে গেছিস কেন? তুই ওই লোককে কালো বলেছিস? ও, এই ব্যাপার। কেন, লেগেছে নাকি? লাগালাগি কিছুই নেই। আমাকে জিজ্ঞেস করায় আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, তাই আর কি। থতমত খেয়ে বলে মামা। আচ্ছা, কেন জানি না অন্য কিছুর গন্ধ পাচ্ছি। ভ্রু কুঁচকে বলে মাহা। অন্য কিছু না, এটা বল, পুলিশ সাহেব কি বলল? কালকে সারা দিন তার সাথে থাকবো, ইনভেস্টিগেশন কিভাবে করতে হয় দেখিয়ে দেব। কাল সারা দিন? হ্যাঁ, সারাদিন। তবে সারাদিন লাগবে না, এই যাব এই আসবো, দেখিস 1 মিনিটে সব করে দেব। তোর দ্বারা হবে না, নিজের বিচ্ছিরি অবস্থায় পড়ে গড়াগড়ি খাবি। মোটেও না, মাহা ইমাদামি। তুই শুধু দেখ কাল কি করি। বাপ্পা, কাল বের হতে কি দেবে? ম্যানেজ করে নিব, ডোন্ট ওয়ারি। মাহা, লোকটা কালো না? বলেই মামার দিকে তাকালো মাহা। হ্যাঁ, শ্যামবর্ণ। কি সুন্দর কথা বলে, আস্তে আস্তে। কত শান্ত চাহনি, কি মায়াবী চেহারা, আর স্বভাবটাও শান্ত অনেক। আর চোখে তাকিয়ে গলা খাকারি দেয় মাহা। মামা চমকে ওঠে, জিভ কামড়ে ধরে। কি ব্যাপার বলতো, একটু বেশি প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিস। কাহিনীটা কি? প্রেম টেম না তো? আরে না, এসব কিছু না। প্রশংসা করা ভালো, তাই করলাম। এতে দোষের কিছু দেখছি না। মাওয়া, আমরা না ওদের সামনে গেলে নিজেদের এই চুল খোলা রেখে যেতে পারবো না। কেন? ভ্রু কুঁচকে বলে মামা। কেন আবার কি? হুট করে যদি দেখে একবার সোজা আর একবার আঁকা বাঁকা, তাহলে একটা গাধাও সন্দেহ করবে যে দুটি মানুষ আলাদা। ঠিক বলেছিস। না হলে কি সব ঠিক আছে? আচ্ছা, আমরা কি এইভাবেই আজীবন ওদের চোখে ফাঁকি দিয়ে যাব? দূর, আজীবন কেন? আর ওদের বলতেই হবে কেন? আমরা কি ওদের সাথে ঘর সংসার করবো নাকি? যদি মায়ে পড়ে যাস? কার? ওই পুলিশের? ইম্পসিবল। সবসময় আমাকে অপমান করতে থাকে। এমন লোককে কে ভালোবাসবে? দেখিস আবার বলতে বলতে নিজেই না ভালোবেসে ফেলিস। মুখ ভেংসি কেটে ওঠে ওয়াশরুমে চলে গেল মাহা। রাতে সবাই একসাথে খেতে বসেছে। মাহা মাওয়া এক পাশে, বাকিরা অন্য পাশে। হাসছে, আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। এমন সময় ফোন বেজে উঠল। সোহেল খাওয়া থামিয়ে দিল। মাহা মাওয়া নিজের মতো খেয়েই চলেছে। তোমাদের কার ফোন বাজছে? মাহা মাওয়া তাকালো। কই পাপ্পা? আমার না, আমার ফোন তো রুমে। মাহার স্বাভাবিক উত্তর। আমাদেরও না, তাহলে কার? মাহা মাওয়ার ফোনের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। মাহার গলায় খাবার আটকে গেল, নাকে মুখে খাবার উঠে যাচ্ছে। তাই অবস্থা। মামা তাকাতেই মাহা চোখ দিয়ে ইশারা দিল, যার অর্থ ফোন এসেছে। মামা ফোনের দিকে তাকাতেই দেখলো FM দিয়ে সেভ করা। মাও রীতিমতো কাশতে লাগলো। কি করে ফোন রিসিভ করবে? সোহেল 2 মেয়েকে পানি দিয়ে বসলো। আবারও ফোন বাজলো। মামা, তোমার ফোন বাজছে। কে করেছে এত রাতে? ও, আসলে পাপা ফ্রেন্ড। হ্যাঁ, একজন ফ্রেন্ড। বলেই ফোন সাইলেন্ট করে দিল মামা। কোনো মতে খাওয়া শেষ করে 2 বোন রুমের দিকে দৌড় দিল। রুমে প্রবেশ করেই আগে মামা পানি খেলো। মাহা 2 হাত কোমরে ঠেকিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মাহার দিকে চোখ পড়তেই মামা জোরপূর্বক হাসলো। কিরে, এই এফএফটা কে? ফয়সাল মাহবুব। নাম্বার দেওয়া না করে ফেলেছিস? মাহার চোখে বিস্ময়। আসলে উনিই চেয়েছিল, তাই আর না করিনি। মুখের উপর না করা মানাই বলো? তার মানে তুই রাত জেগে এখন ওই কাইল্লার সাথে কথা বলবি? একদমই না।
কালাইয়া মানে? উনি কালো না। তুই আর ওর পক্ষে সৈন্য হয়ে আমার সাথে ঝগড়া করিস না। দেখ, রাত জেগে আমি কিন্তু কথা বলতে দেবো না। আরে 2 মিনিট কল দিলেই বলবো। বলতে বলতে ফোন বেজে উঠল। মাহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। মামা ফোন রিসিভ করে কানে ধরলো। রিসিভ করতেই ওপাশ থেকে প্রশ্নেরা তীরে আসে। কোথায় ছিলে? সেই কখন থেকে ফোন করছি, কয়বার করেছি দেখেছো? রিসিভ কেন করছিলে না? মামার চোখ খিচে ফোন কান থেকে সরিয়ে নেয়। আস্তে আস্তে কানে দিয়ে বলে, খাচ্ছিলাম, সামনে পাপা ছিল। ওহ, পেট ভরেছে? পেট ভরার জন্য খেয়েছি, কেন ভরবে না? কি করছো? কিছু না। খেয়েছেন? না, খাইনি, খাবো। ও আচ্ছা, রাখি। এত তাড়াতাড়ি রেখে দিবে? হ্যাঁ মানে ফোনে যদি কেউ কথা বলতে দেখে সমস্যা হয়ে যাবে। কেন? একা থাকো না তুমি? কে দেখবে? আসলে আমি একা থাকি না, আমার মাম্মাম আমার সাথে থাকে, তাই আর কি। ও আচ্ছা। আচ্ছা, রেখে দেবে? এভাবে কেউ বলে রে, কলিজায় লাগছে। কাল তো দেখা হচ্ছে। ও আচ্ছা, রাখো। আচ্ছা। শোনো, জি। তোমার নামটা কি যেন? মাওয়া। আগে পরে মা এহমাদ। বলতে কি লজ্জা লাগে? বারবার বলতে কার ভালো লাগে? ও, ঘুমাও। গুড নাইট। গুড নাইট। ফোন রেখে মাহার দিকে তাকাতেই দেখলো মাহা তাকিয়ে আছে ভ্রুকুসকে। বাবা হেসে দিল। রেখে দিলাম, বেশি কথা বলিনি। তোর হাব ভাব আমার ভালো ঠেকছে না। আরে তেমন কিছু হলে তো তুই জানবি। মাহা মাওয়াকে জড়িয়ে ধরে। আমি কিন্তু তোকে ছেড়ে থাকবো না। থাকতে হবেও না, কোথায় যাচ্ছি না আমি। চল, লাইভে যাব। চল। ফয়সাল ফেসবুক লগ ইন করতেই আবার একটা লাইভ সামনে এলো। সেই দিনের সেই কণ্ঠ, মন দিয়ে শুনছে গান। এই কণ্ঠ শুনলে কেন জানি না মা আমার কথা মনে পড়ে। না, মাও হবে না। মাও হলে তো। ফয়সাল ফোন রেখে দিল। খেতে বসেছে, হাসি মুখে টেবিলে বসতে দেখে সার্ভেন্টরা অবাক হয়ে গেল। সবাই ফয়সালের পরিবর্তন লক্ষ্য করছে। কি এমন হলো যে এই মানুষের এত পরিবর্তন? সোহেল আর রিমন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই মাহা আর মামা স্নেহার কাছে আসলো। রান্নাঘরে কাজ করছে স্নেহা। 2 মেয়েকে দেখে হেসে দিল। কি ব্যাপার, কিছু চাই? না মাম্মা, কিছু চাই না। মুস্কি হেসে বলল মামা। কে বলেছে কিছু চাই না? আমার তো চাই। মাহার কথার খুশির ঝলক। স্নেহা হাসি মুখে ভ্রু কুঁচকে তাকালো। ওহ মাম্মা, পারমিশন চাই, দাও না। কিসের পারমিশন? থেমে গেল স্নেহা, হাতের কাজ রেখে দিল। আমরা বাইরে যেতে চাই, একটু ঘুরে চলে আসবো। বাসায় বসে বসে ভালো লাগছে না। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে মাহা। ওহ, এই ব্যাপার। আচ্ছা, যেতে দেব, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। বাবারে এসে না দেখলে কিন্তু বকবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হেসে বলে মামা। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। বলেই 2 বোন নিজেদের রুমের দিকে পা বাড়ালো। মিটিং শেষ হওয়ার আগেই উঠে দাঁড়িয়ে গেল ফয়সাল। এই ডিল সে করতে চায় না, পছন্দ হয়নি ফয়সালের। চোয়াল শক্ত করে বলল, এক্সকিউজ মি, আমি ডিল ক্যান্সেল করেছি। কিন্তু স্যার, প্রবলেমটা কোথায়? উঠে দাঁড়িয়ে বলে ডিলার। ফয়সালের মুখের উপর কথা বলায় ফয়সাল তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকালো। ম্যানেজার বুঝতে পেরে বলল, স্যার আপনি যান, আমি দেখছি এদিকটা। বলেই ফয়সাল চলে গেল নিজের ক্যাবিনে। স্যার, যখন না করেছে এই ডিল সম্ভব নয়, আপনি আসুন। ফয়সাল চলে যেতেই ডিলারের উদ্দেশ্যে বলে ওঠে ম্যানেজার। কিন্তু ভুলটা? ডিলারকে থামিয়ে দেয় ম্যানেজার। দেখুন, ভুল কি তা জানি না, তবে আপনি এখনই বারবার যে ভুল করছেন এটার জন্য মাসুল দিতে না হয় জানো। আবার স্যারের মুখের উপর কথা বলি না, আপনি আসুন প্লিজ। বলেই ম্যানেজার বোর্ডরুম থেকে বেরিয়ে এলো। শাকিল রেস্টুরেন্টে প্রবেশ করতেই দেখলো মাহা বসে আছে, আপন মনে কফি খাচ্ছে। মাহা দেখে হালকা হেসে সামনের চেয়ারে বসে পড়ল। বাহ, আমার আগেই। ইয়েস, মা আহমদ নিজের কথা রাখে, আর লেট ওটা মা করে না। বলেই কফিতে চুমুক দিল মাহা। শাকিল হালকা হেসে অন্যদিকে তাকালো।
একবার চলো, বুঝবে শাকিল মির্জা কি। আচ্ছা এটা বলো, যদি হেরে যাও কি দেবে? হারবো আর আমি? ইম্পসিবল। আচ্ছা বলো না, হেরে গেলে কি দেবে? যা চাইবেন তাই দেব। সত্যি? কপাল ভাঁজ করে বলে শাকিল। অবভিয়াসলি, কিন্তু আমি যে হেরে যাব বা গেছি এটা কি করে বুঝবো? যদি তুমি আমার আগে আসার জন্য ধরপড় করো তখন। আর শর্ত অনুসারে আজ সারাদিন থাকার কথা, তার আগে যদি চলে আসতে চাও তাহলে তুমি হার মেনে নেবে। ওকে, দেখা যাক। শাকিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহার দিকে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে মাওয়া, দোকানে ইয়ারফোন। ফয়সাল এসে এই গাড়ির ডোর গ্লাসটা টোকা দিল। শব্দ শুনে তাকাতেই দেখলো ফয়সাল। ফয়সালকে দেখে মৃদু হেসে গাড়ির দরজা খুলে দিল মাওয়া। গাড়ির দরজা খুলতেই ফয়সালের দিকে চোখ আটকে যায় মাওয়ার। অ্যাশ কালারের শার্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, শার্টের হাতা ফোল্ড করা, হাতে মোটা চেইনের ঘড়ি, ব্ল্যাক শু, কিছু চুল কপাল ঢেকে রেখেছে। শার্টের প্রথম 3টা বোতাম খোলা। সুঠাম দেহের এই পুরুষকে আপাতত মামার কাছে সুদর্শন এক পুরুষ মনে হচ্ছে। শ্রেষ্ঠ পুরুষ, শ্যামবর্ণের মানুষ এতটা সুন্দর হয় জানা ছিল না মামার। গালে ঘন কুচকুচে চাপদাড়ি। সব পছন্দ হলেও শার্টের বোতাম খোলা রাখার বিষয়টা পছন্দ হলো না মাওয়ার। মাওয়াকে তাকিয়ে থাকতে দেখে ফয়সাল বলে ওঠে, দাঁড়িয়ে থাকবো? বসুন। বলেই অন্যদিকে মুখ ফেরালো মাওয়া। ফয়সাল পাশের সিটে বসে পড়ল। মাওয়ার দিকে একবার তাকালো। আজকে চুলগুলো উঁচু করে বেঁধে রেখেছে। কপালের সামনে ঝুলতে থাকা কাটা চুল কানের লতি পর্যন্ত গিয়ে ঠেকেছে। মাওয়াকে চুপচাপ বসে থাকতে দেখে ফয়সাল নিরবিচ্ছিন্ন ভেঙে বলে ওঠে, আইসক্রিম খাবে? না, খাবো না। আপনার একটা জিনিস আমার কাছে রয়ে গেছিল। কি জিনিস? এই যে। বলেই হাতে থাকা চেইন দেখালো মাওয়া। ফয়সালের গলার চেইন। চেইন দেখতেই সেই দিনের সেই ঘটনা মনে পড়ে গেল ফয়সালের। হাত বাড়িয়ে চেইনটা নিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই চেনটা আমাকে মানায় না। এটা যাকে মানায় তার কাছে থাকা উচিত নয় কি? কাকে মানায়? ফয়সালের দিকে ফিরে বলল মাওয়া। ফয়সাল একটু এগিয়ে আসে, চেন মাওয়ার গলায় পরিয়ে দেয়। মাওয়া অবাক হয়ে তাকিয়ে রইল। চেন পরাতে পরাতে বলে, এই চেন আমাকে আমার বাবা দিয়েছিল, তবে কেন জানি না এটা আমাকে ছেড়ে তোমাকে পছন্দ করে নিল। তাই এটা আজ থেকে তোমার আমার পক্ষ থেকে প্রথম উপহার। বলেই হালকা হাসলো ফয়সাল। কেউ যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? হাজারো প্রশ্নের সম্মুখীন হব। হবে না। বলেই অন্যদিকে তাকালো ফয়সাল। সবসময় কি এইভাবে ছুটপুট পড়ে থাকেন? এই সবই জীবন, অর্ধেক জীবন এসবের মাঝে চলে গেছে। আর তাছাড়া অফিসে তো অন্য গেটআপে আসা যাবে না। আমার এই গাড়ি অফিস নাকি? আগে তো জানতাম না। ফয়সাল ফিক করে হেসে দেয়। হাসি আটকাতেই নিচের ঠোঁটের একপাশ কামড়ে ধরে। আমি তোমার সাথে দেখা অফিসের ফাঁকেই করেছি। নর্মাল গেটআপে আসবেন, ভালো লাগবে। যেমন? এই ধরুন শার্ট, ব্লেজার না, শুধু শার্ট প্যান্ট অথবা টি শার্ট। ও, কোনোদিন পারিনি আমি। পরে দেখবেন ভালো লাগবে। আর হ্যাঁ, এই বোতামগুলো খোলা কেন? অভ্যাস। নিজের দিকে একবার তাকিয়ে বলে ফয়সাল, বাজে লাগে, পরবেন না। সিরিয়াসলি বাজে লাগে? না মানে ভালোই লাগে, তবে মেয়েদের নজর পড়বে, তাই আর কি। ফয়সাল সশব্দে হাসলো। মাওয়া নিষ্পলক চোখে তাকিয়ে রইল। কি মায়াবী হাসি। হাসি থামিয়ে বলল, আমার অফিসে সব মেল স্টাফ, ফিমেল নেই। এটা কেন? ভ্রু কুচকে বলে মাওয়া, এমনি ফিমেল আর মেল তো একই। ও, তাহলে ভালো কথা। চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট মাওয়ার। ফয়সাল তাকিয়ে রইল মাওয়ার দিকে। চলো বের হই, একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? চমকে ওঠে মাওয়া। আগে চলো, তারপর দেখবে। মাওয়া আর কথা বাড়ালো না। বাইক দেখেই মাহার চোখ কপালে। শাকিল বাইকে বসে মাহাকে পেছনে বসতে ইশারা করে। ইম্পসিবল, আমি কিছুতেই বাইকে যাব না। ইনভেস্টিগেশনে হেলিকপ্টার কোথায় পাবো? নর্মাল গেটআপ যাচ্ছি, দেখেছো না? আপনি চুপ করুন, আমি কিছুতেই বাইকে যাব না। তার মানে হার মেনে নিচ্ছ?
মোটেও না, বাইক কথা ছিল না। গাড়ি উল্লেখ করিনি আমি। বাঁকা হেসে বলে শাকিল। মাহা রেগে শাকিলের দিকে তাকালো, তারপর বাইকের পেছনে উঠে বসলো। একদম আমার সাথে ঘেসবেন না, দূরে বসুন। বাইকে যে দূরে সরে বসা যায় আজ জানলাম। আপনি বড্ড বেশি কথা বলেন। ধরে বসো, না হলে পড়ে যাবে। পড়বো না, আপনি স্টার্ট দিন। শাকিল বাইকে স্টার্ট দিতেই মাহা টাল সামলাতে না পেরে শাকিলকে জড়িয়ে ধরলো। ইচ্ছে করে কেন এমন করছেন? রাস্তায় চেঁচামেচি বন্ধ করবে, চুপচাপ বসে থাকো, শক্ত করে জড়িয়ে ধরো। ধ্যাত, প্রচন্ড বিরক্তি নিয়ে মাহা মুখ অন্যদিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই শাকিল একটা গোডাউনের সামনে বাইক থামালো। মাহা নেমে চারপাশটা দেখে নিল। এটা কোথায়? ভিতরে চলো, দেখবে। বাইক থেকে নেমে দুষ্ট হাসি হেসে বলে শাকিল। মাহা ভ্রু কুঁচকে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ভেতরে প্রবেশ করতেই মাহার চোখ কপালে, দুহাত মুখে চেপে ধরলো, সাথে নাকও। শাকিল আর চোখে মাহাকে দেখছে আর হাসছে। মাহা সহ্য করতে না পেরে গড়গড় করে বমি করে দিল। শাকিল তাড়াতাড়ি করে নিয়ে এলো। এই আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এসব কি? ছি, কি দুর্গন্ধ! ব্যাক! বলেই আবারও বমি করে দিল মাহা। ওইটা হলো চামড়ার গুদাম ঘর। বলেই বাঁকা হাসলো শাকিল। কি? চোখ বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে গেল মাহার। ইনভেস্টিগেশন বলে কথা। আপনি ইচ্ছে করে আমাকে এখানে নিয়ে এসেছেন, তাই না? কাদো কাদো কণ্ঠে বলল মাহা। এইখানে ইনভেস্টিগেশন? চলো, ভিতরে এখনো শেষ হয়নি। বলে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো শাকিল। মাহা পেছনে হাত ধরে নেয়। প্লিজ প্লিজ, ভিতরে যাবেন না, আমি মরে যাব, প্রচুর দুর্গন্ধ। অন্য জায়গায় চলুন প্লিজ। মাহার কথা বলার ধরন দেখে শাকিল তাকিয়ে থাকে। বাচ্চামি স্বভাবের অভাব নেই, আর এখন বাচ্চাদের মতো কাঁদছে। আচ্ছা চলো, নেক্সট। চলুন চলুন। ফয়সাল মাওয়াকে নিয়ে অফিস রুমে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে গেল। এই প্রথম এই অফিসে কোনো মেয়ের আগমন দেখে সবার চক্ষু ছানা বড়া। অবাক চোখে তাকিয়ে রইল সবাই। ফয়সালের মুখে মৃদু হাসি। ফয়সাল মাওয়াকে নিয়ে অফিস ঘুরতে থাকে। এটা ম্যানেজারের কেবিন, এটা পিএর, আর এগুলো নর্মাল স্টাফদের। ওখানে ক্যান্টিন, ওখানে হলরুম। একে একে সব দেখালো মামাকে। মামা সব দেখার পর বলল, আপনার কেবিন দেখালেন না? চলো। মৃদু হেসে বলে ফয়সাল। ফয়সালের ক্যাবিনে প্রবেশ করতেই অবাক মাওয়া। কালো রঙে রাঙানো ক্যাবিন, টাইলসও কালো, খুব সুন্দর। একপাশে সোফা, সোফার পাশেই সেলফ, তার অপর সাইডে বারান্দা, বিশাল বড় টেবিল আর বিশাল বড় চেয়ার। মামা পুরো ক্যাবিন দেখে ফয়সালের দিকে তাকালো। ফয়সাল হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। মামা ট্রের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। চা, কফি, যেটা ইচ্ছে ওটা খাও। 3 কাপ যে। আমি চা খাই না, তাই যদি তুমি খেতে থাকো, তাই তোমার জন্য। আমি খাই না, দিন কফি। বলে কফির মগ নিয়ে চুমুক দিল মামা। ফয়সালও কফিতে চুমুক দিল। কফির প্রতিটি চুমুক ফয়সালের দিকে তাকিয়েই দিচ্ছিল মামা। মামা পেছনে ফিরতেই ফয়সাল হাত বাড়িয়ে চুলের খোপা খুলে দিল। চুল খুলতেই মামা চমকে ফয়সালের দিকে ফিরে গেল। ঘন কালো চুল সারা পিঠে ছড়িয়ে পড়ল। ফয়সাল মৃদু হেসে বলল, মাশাআল্লাহ। মামার হৃদস্পন্দন বেড়ে যায় মুহূর্তেই। এই বুঝি হৃদপিণ্ড বেরিয়ে আসবে? কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চুল খুলে দিলেন কেন? বাধা অবস্থায় ভালো লাগছিল না, এখন ঠিক আছে। মুখে মৃদু হাসি টেনে কথাটা বললাম। মামা হাত পেছনে দিয়ে একবার চুল স্পর্শ করল, তারপর ফয়সালের দিকে তাকালো। ফয়সালকে তাকিয়ে থাকতে দেখে মামা বলল, বাড়ি যাব। এখনোই? মামা কাঁদছে, কেন তা জানে না। ফয়সাল এগিয়ে আসে, কফির মগ টেবিলে রেখে দুহাত পেছনে নিয়ে মামার চুলে হাত রেখে মামা ফয়সালের দুহাতের মাঝে আবদ্ধ। আস্তে আস্তে পেছনে চলে যায় ফয়সাল, তারপর চুলকে হালকাভাবে বিনুনি করে দেয়। মামা অবাক হয়ে প্রশ্ন করলো, বিনুনি করতে জানেন? কাল রাতে শিখিয়েছি। ফয়সালের সহজ উত্তর। কেন? ইচ্ছে করলো শিখে নিলাম। বিনুনি করে সামনে এসে দাঁড়ায় ফয়সাল। চলো আমি দিয়ে আসি। মামা আতকে ওঠে। মাহা ছাড়া কিভাবে যাবে ও বাসায়? মাম্মা তো সন্দেহ করবে। মাহার কথা তো বলাও যাবে না ফয়সালকে। কিভাবে কি সম্ভব?
মাওয়াকে চুপ করে থাকতে দেখে ফয়সাল বলে, কি হলো, চলো। মানে বলছিলাম আমি পারবো। আমি বলেছি আমি দিয়ে আসবো। মাওয়া অসহায়ের মতো তাকিয়ে থাকে। এখন কি করবে মামা? মাহা ছাড়া বাড়িতে কিভাবে যাবে? শাকিল হসপিটালের সামনে এসে বাইক থামালো। হসপিটাল দেখে মাহা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক বাবা, একটা ভালো জায়গায় এনেছেন। এবার তো আমার জাদু দেখবেন শুধু। ভাব নিয়ে বলে মাহা। শাকিল মুচকি হেসে পাশে দাঁড়ালো। আগে চলো দেখা যাক। চলুন চলুন। মাহা নিজেই আগে আগে প্রবেশ করলো হসপিটালে। শাকিল মাহাকে নিয়ে মর্গে প্রবেশ করলো। সারি সারি লাশ দেখে মাহা থমকে গেল। অন্ধকারে ছোট ছোট দুটি লাইট জ্বলছে, আবছা আলো, লাশের ভিড়। মাহা কাঁপতে থাকে, সারা শরীর ওর শীতল হয়ে আসছে। জিভ দিয়ে বারবার নিচে শুকিয়ে যাওয়া ঠোঁটকে ভিজিয়ে দিচ্ছে। নিঃশ্বাস ঘন হয়ে আসে, ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে মাহা। হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে গেল। শাকিল লক্ষ্য করলো এগিয়ে গিয়ে একটি দরজার সামনে দাঁড়ায়। সেখানে খুলে দিতেই দেখলো লাশ কাটা ঘর। মাহা দুহাতে মুখ চেপে ধরলো। কয়েক পা এগিয়ে দেখে, আবার কয়েক পা পিছিয়ে শাকিলকে শক্ত করে জড়িয়ে ধরলো। কাঁদছে মাহা। প্লিজ প্লিজ চলুন, আমি এখানে থাকতে পারবো না। আমি সব দেখিনি কোনোদিন। প্লিজ চলুন। মাহা জাপটে ধরায় শাকিল অপ্রস্তুত হয়ে টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে যায়। পরক্ষণে একটি ট্রেসারের পেছনে ধরে নিজেকে সামলে নিয়ে এক হাতে মাহাকে জড়িয়ে ধরে, অন্য হাত স্ট্রেচার থেকে সরিয়ে মাহার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ইনভেস্টিগেশন এখনো বাকি। না না, আমি কোনো ইনভেস্টিগেশন করব না। প্লিজ চলুন, ফর গড সেক। শাকিল হালকা হাসলো। আচ্ছা এসো। বলে মাহাকে আলাদা করতে চাইলেও মাহা আরো শক্ত করে ধরে নেয়। আমি সরবো না, প্লিজ। আমি আর দেখবো না। এখান থেকে বের হয়ে কি করবে? আমি জানি না, প্লিজ। শাকিল কিছুক্ষণ চুপ করে থেকে মাহাকে কোলে তুলে নেয়। মাহা দুহাতে গলা জড়িয়ে শাকিলের বুকে মুখ গুজে দেয়। শাকিল বারবার অপ্রস্তুত হয়েও নিজেকে সামলে নেয়। বাহিরে এসে একটা রেস্টুরেন্টে বসে পানি এগিয়ে দেয় মাহার সামনে। মাহা পুরো পানি একদমই শেষ করলো। শাকিল হালকা হেসে বলে, এবার বলো ইনভেস্টিগেশন সোজা। সরি, আমি কি জানতাম? আর আপনি অভ্যস্ত, আমি তো নই। হাতের উল্টো পাশ দিয়ে মুখ মুছতে মুছতে বলে মাহা, তুমি হেরে গেছো। শর্ত অনুযায়ী যা চাইবো তাই দিতে হবে। বাঁকা হেসে বলে শাকিল। মাহার চোখ বড় বড় হয়ে যায়, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। আমি জানতাম আপনি ইচ্ছে করে করেছেন যাতে আমি হেরে যাই। আর আপনি এত কথা তো জানি না। তুমি হেরে গেছো, তাই তো এখন শর্ত পালন করতে হবে। চেয়ারে হেলান দিয়ে মুচকি হেসে বলে শাকিল। রেগে অন্যদিকে মুখ ফেরায় মাহা। কি চাই? বাহ, যতটা অভদ্র তোমাকে ভেবেছিলাম ততটাও তুমি নয়। দুষ্ট হাসি হেসে বলে শাকিল। আমি অভদ্র? চেঁচিয়ে বলে মাহা। কুল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাহার কাছে এসে বলে, নেক্সট 3 দিন তুমি সারাদিন আমার সাথে কোয়ার্টারে থাকবে, সন্ধ্যায় ছুটি। কি? মাহার চোখ বেরিয়ে আসার মতো হয়ে গেল। আমি আপনার সাথে আপনার কোয়ার্টারে থাকবো না। ইম্পসিবল। কে যেন বলেছিল যা চাইবো তাই দেবে। বলেই মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকালো শাকিল। মাহা চোখ বন্ধ করে রাগ দমানোর চেষ্টা করলো। কখন আসতে হবে? আমি শুনেছিলাম মা ইমদাদের কথাই খিলাফ করে না। টেবিল থেকে শাকিলের ফোন নিয়ে নিজের নাম্বার ডায়াল করে হাতে দিয়ে দিল মাহা। শান্তি, অনেক, চলো বাড়ি দিয়ে আসি। আপনার সাথে না। আবার? মাহা চোখ কটমট করে তাকালো শাকিলের দিকে। মাওয়াকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ফয়সাল নেমে মাওয়ার সামনে দাঁড়ালো। আজকের দিনটা সুন্দর ছিল। কিন্তু আমার না। বিড়বিড় করে বলল মাওয়া। কিছু বললে? ভ্রু কুঁচকে বলে ফয়সাল। না না তো, কিছু না। যাও, অনেকক্ষণ বাহিরে ছিলে। আচ্ছা। বলে পেছনে ফিরে চোখ বন্ধ করে আল্লাহর নাম জপ করতে থাকে মাওয়া। মাহা ছাড়া কি করে বাড়ির ভেতরে যাবে? মাওয়া। ফয়সালের ডাক শুনতেই মাওয়া পেছনে ফিরে। কিছু বলবেন? কিছুক্ষণ তাকিয়ে থাকে ফয়সাল, তারপর বলে, না, যাও। আচ্ছা।
মাওয়া আড়াল হয়ে যেতেই ফয়সাল মৃদু হেসে সানগ্লাস চোখে পরে গাড়িতে বসে পড়ল। ফয়সাল চলে যেতেই বাগানের আড়াল থেকে বেরিয়ে আসে মাওয়া। ও গড, মা কোথায় তুই? আমি কি করে বাড়ি ঢুকবো? মাহার ফোনে ট্রাই করলো কিন্তু পেল না। উফ, কি জ্বালায় পড়লাম। ট্রাফিক জ্যামে আটকে গেছে মাহা শাকিল। শাকিলের মাথায় হেলমেট, গরম লাগায় মাহা বিরক্তি নিয়ে হেলমেট খুলে ফেলে। আমার এসি গাড়ি রেখে এখন এই গরমে ন্যাকামি করছি। উফ, অসহ্য। জ্বালা যন্ত্রণার অপর নাম। শাকিল মির্জা আমার নাম। হেসে বলে শাকিল। যত সব, নামটাও তেমন। উফ, কবে যে জ্যামের বাচ্চা ছুটবে। গরমে আমি আমার বাপ দাদার নাম ভুলে যাচ্ছি। তুমি চুপ করবে? এত কথা কিভাবে বলো? আপনি আমাকে ধমক দেন কোন সাহসে? একে তো গরমে সিদ্ধ করছেন, তার উপর বড় বড় কথা। যত সব। জ্যামে আটকা পড়েছে সোহেল রিমন। আজ তাড়াতাড়ি ফিরছে বাসায়। মেয়েদের নিয়ে আজ একটু ঘুরতে যাবে। দুজনেরই মন অনেক ভালো আজ। গাড়ির গ্লাস নামিয়ে দেয় রিমন। দুজনে হাসতে থাকে। হঠাৎ রিমনের হাসি বন্ধ হয়ে গেল। রিমন ইশারা দিয়ে পেছনে তাকাতে বলে সোহেলকে। সোহেল পেছনে তাকাতেই সোহেলের চোখ কপালে। একটি ছেলের সাথে তার মেয়ে বাইকে। সোহেল নামতে চাইলেই রিমন বাধা দেয়। এই রাস্তায় ঝামেলা করা ঠিক হবে না। রাগে কপালের রগ ফুলে উঠেছে সোহেলের। কে ছেলেটি? কি সম্পর্ক তার সাথে মাহার? কিছু ভাবতে পারছে না সোহেল। মুহূর্তেই তার মন বিষে ভরে উঠল। এমন দৃশ্য দেখবে কল্পনার বাহিরে ছিল। জ্যাম শেষ হতেই একে একে গাড়ি চলতে শুরু করলো। ফয়সাল বাহিরে তাকাতেই দেখলো বাইকে মাওয়া। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফয়সাল। চোখ জোড়া লাল হয়ে এসেছে। কে ছেলেটি যার সাথে এত ঘনিষ্ঠ হয়ে বসেছে মাওয়া? এই মাত্রই তো এলো বাসায়, আবার কোথায় যাচ্ছে? ফয়সাল ভাবতে পারে না। বাইকটি চলে যায়। ফয়সাল বাইকটি চলে যাওয়ার দিকে তাকায়। গাড়ি আর স্টার্ট দেয় না। সিটে হেলান দিয়ে সিগারেট ধরায়। চোখ জোড়া ভেতরে থাকা ভয়ঙ্কর রাগ জানান দিচ্ছে। কেন সহ্য করতে পারছে না ফয়সাল? মেয়েরা ছলনাময়ী। আজ আরো একবার প্রমাণ দিল এই মেয়ে। ফয়সালে মাহবিবের বিশ্বাস দিয়ে খেলার ফল তোমায় ভোগ করতে হবে। ফয়সাল মাহবিব বিশ্বাসঘাতকদের চরমভাবে ঘৃণা করে। কেন এমন করলে? আমাকে তো একবার বললে না। আমার সাথে এই মিথ্যে কেন? মিথ্যের পরিণাম ভয়ানক ভাবে তোমার সামনে আসবে। সিটে মাথা রেখে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে থেকে বলে ফয়সাল। বাড়ির সামনে বাইকের আওয়াজ শুনতেই মাওয়া চমকে তাকালো। বাগানে গাছের আড়ালে লুকিয়ে দেখলো মাহা আর শাকিল। মাহাকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল মাওয়া। মাহা নেমেই চলে যাচ্ছিল। শাকিল হাত ধরে টান দেয়। মাহা শাকিলের বুকে এসে পড়ে। এসব কি ধরনের ভদ্রতা? খুব তো বললেন আমি অভদ্র, কিন্তু এসব কোন ভদ্রতার কাতারে পড়ে? বাই না বলে চলে যাও কোন ধরনের ভদ্রতা? মাহার চোখে চোখ রেখে বলে শাকিল। সিরিয়াসলি? মানে বাই বলার জন্য এমন করলেন? শাকিল ছেড়ে দিল। লক্ষ্মী মেয়ের মতো বলো যে বাই, নেক্সট টাইম দেখা হবে। আপনার সাথে আর কখনো দেখা না। বিড়বিড় করে বলে মাহা। কি হলো? বিড়বিড় না করে বলো। বাই, নেক্সট টাইম আবার দেখা হবে। দাঁতে দাঁত চেপে বলে মাহা। শাকিল মুচকি হেসে বাইক স্টার্ট দিল। মাহা বাড়িতে ঢোকার আগেই মাওয়া একটানে বাগানের সাইডে নিয়ে চলে গেল। কোথায় গেছিলি তুই? তোর কোনো খেয়াল আছে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম? সব বলবো, আগে ভেতরে চল, কেউ দেখে নেবে আবার। ফিসফিস করে বলে মাহা। দুই বোন বাড়িতে ঢোকে। স্নেহার উপর থেকে নামতে নামতে বলে, ঘোরা শেষ? হ্যাঁ মামা। দুজনেই একসাথে। যাও ফ্রেশ হয়ে নাও, খেতে বসবো। আচ্ছা। দুই বোনই চলে গেল। থমথমে মুখ নিয়ে বাড়িতে প্রবেশ করে সোহেল। কোট সোফায় ছুড়ে মারে। সোফায় বসে নিজের রাগ দমানোর চেষ্টা করে। রিমন পাশে এসে বসে। শান্ত হ। কেন তোটা ভাবছিস? আমরা যা ভাবছি তাও নাও হতে পারে। স্টপ রিমন, আমি চাই না এমন কিছু হোক। স্নেহা, স্নেহা। চেঁচিয়ে স্নেহাকে ডাকতে স্নেহা সামনে এসে দাঁড়ায়। ভাইয়া আজ এত তাড়াতাড়ি? মাহা, মাওয়া কোথায়? গম্ভীর কণ্ঠে বলে সোহেল। রুমে আছে। কেন ভাইয়া? সোহেল কিছু না বলেই উঠে দাঁড়িয়ে যায়। সিঁড়ির দিকে মুখ করে ডাকতে থাকে। মাহা, মাওয়া নিচে এসো ফাস্ট। বাবার আওয়াজ শুনে মাহা মাওয়া একে অপরের দিকে তাকালো, কারণ সোহেলের কণ্ঠ শুনেই বুঝলো সোহেল রেগে আছে। এই মামা,
পাপ্পা রেগে আছে কেন রে? আমি জানি না, কিছু ভাবতে পারছি না। আল্লাহ, কি যে হবে। এত নেগেটিভ কেন ভাবছি আমরা? চল গিয়ে দেখি। চল। বুকে ফু দিয়ে দুই বোন নিচে গেল। শাকিল কোয়ার্টারে এসে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। ও গড, আজকের দিনটা আজীবন মনে রাখবো আমি। উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় শাকিল। নিজেকে একবার ভালো করে পরখ করে মৃদু হেসে বলে, শাকিল মির্জা প্রেমে পড়েছে? কিন্তু শাকিল মির্জা তো এক জিনিসে বেশি দিন মন থাকে না। তবে না, এই জিনিস থেকে মন ওঠাবার নয়। দিন দিন আমি নিজেই অতলে হারিয়ে যাচ্ছি। তবে এত সহজে বুঝতে দেব না যে পিচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি। বললেও তুমি বোঝার নাও, ঘাট তেরা কিনা। তাই এখনই জানিয়ে দেওয়া মানে নিজে পা নিজে কোড়াল মেরে বসে থাকা, যেটা শাকিল মির্জা করবে না। আয়নার সামনে আর একটু এগিয়ে গেল, নিজের চোখে চোখ রেখে বলল, প্রথম দিনের সেই ঝাঁজ আমাকে জ্বালিয়ে পুড়ে ভস্য করে দিয়েছে। আমাকে ধ্বংস করে নিজেকে আমার ভিতরে জাগিয়ে তুলবে। সেই তোমাকে ছেড়ে তো দেব না, কিছুতেই না। বলেই বাঁকা হাসলো শাকিল। একের পর এক ডার্ট ছুঁড়ে চলেছে ফয়সাল। আবছা আলো ঘেমে নিয়ে একাকার। ডার্ট বোর্ডে একের পর এক ডার্ট ছুটছে, অথচ বিন্দুতে না, তার চারপাশে। ম্যানেজার পাশেই দাঁড়িয়ে আছে। ম্যানেজার শুধু অফিসেই না, সারাক্ষণ ফয়সালের সাথে থাকে। ম্যানেজার বুঝতে পেরেছে ফয়সাল কোনো কারণে রেগে আছে। এক হাতে কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার, আরে ওকে? ফয়সাল ম্যানেজারের শব্দ শুনে থেমে গেল। ম্যানেজার ভয় পেয়ে গেল। ফয়সাল ম্যানেজারের দিকে তাকালো, শান্ত দৃষ্টি। ঘামে পুরো চেহারা ভিজে আছে, থুতনি বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে অনবরত। ধীর পায়ে এগিয়ে এসে ম্যানেজারের সামনে দাঁড়ায়। তারপর পাশে থাকা সোফায় বসে পড়ে। ম্যানেজারকে সামনে থাকা সোফা দেখিয়ে বলে, বসুন। স্যার আমি না, আমি ঠিক আছে। মিস্টার মাহবুব বলে ম্যানেজারের দিকে তাকাতেই ম্যানেজার ফয়সালের চোখের ভাষা বুঝে যায়। বসে পড়ে সামনের সোফায়। ফয়সাল সোফায় হেলান দিয়ে বসে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, একটা কথা বলুন। আমার কাউকে কেন অন্যের সাথে সহ্য করতে পারি না? হোক না মানুষটা অল্প দিনের চেনা, কিন্তু তারপরও তার পাশে নিজেকে ছাড়া অন্যের উপস্থিতি কেন সহ্য করতে পারি না? যাকে কখনো দেখিনি, যার সম্পর্কে ভালো করে জানিও না, তার সাথে থাকলেই কেন আমাদের দিন অনায়াসে কেটে যায়? কেন এমন একজন মানুষকে দেখলে নিজের অজান্তে হাসি ফুটে ওঠে, যে মানুষটা কেউই না? স্যার, এটা ভালোবাসা। আমরা যাকে ভালোবাসি তার পাশে অন্যের উপস্থিতি সহ্য করতে পারি না, এটাই স্বাভাবিক। আর আমরা যাকে ভালোবাসি তার সাথে একদিন কেন হাজার হাজার বছরও চোখের পলকে কেটে যায়। ভালোবাসা মানুষকে দেখলেই মনের মধ্যে আলাদা অনুভূতি হয়, যার কারণে অজান্তেই হাসি আসে ঠোঁটে। এসব অনুভূতির নাম ভালোবাসা। কিন্তু আফসোস কি জানেন স্যার? কি? শান্ত কণ্ঠ ফয়সালের। এই অনুভূতি অনেকে খুব তাড়াতাড়ি বোঝা যায়, আবার অনেকে বুঝতে দেরি করে ফেলে। স্যার, সময় থাকতে বুঝলে ভালো, না হলে পরে দেরি হয়ে গেলে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। মিস্টার মাহবুব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ স্যার, আমি নিজের স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি সারাদিন অপেক্ষা করি কখন যাব তার কাছে, তার মুখ দেখবো। তার হাসি মুখ দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায় স্যার। ফয়সাল এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনি আজ আসুন। আচ্ছা স্যার। বলেই মিস্টার মাহবুব উঠে যাওয়ার জন্য পা বাড়ালো। ফয়সাল ডাক দিল, মিস্টার মাহবুব। ইয়েস স্যার। আগামী 3 দিন আপনার ছুটি, সময় কাটান নিজের ওয়াইফের সাথে। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার চলে যেতেই ফয়সাল ডার্টবোর্ডের কাছে গিয়ে দাঁড়ায়। বিন্দু বরাবর হাত রেখে বলে, তোমাকে আঘাত করবো না, তবে তোমার চারপাশ আমি বিষিয়ে তুলবো। চারপাশের আর্তনাদ যন্ত্রণা তোমায় কুড়ে কুড়ে খাবে, আর ওষুধ থাকবে আমার কাছে, যা আমি দেব না। বি রেডি মাই জান। বলেই বাঁকা হাসলো ফয়সাল। থমথমে পরিবেশ, সবাই চুপ। গম্ভীর কণ্ঠে বলে ওঠে সোহেল, আজ কোথায় গিয়েছিলে তুমি? মাহাকে উদ্দেশ্য করে বলে সোহেল। কোথাও যাইনি পাপা। অসহায় মুখ করে বলে মাহা। বাইকে ছেলেটি কে ছিল? বাইকের নাম শুনতেই মাহা চমকে তাকালো। মাওয়া মাহার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এবার কি হবে? হায় আল্লাহ, পাপ্পা দেখে ফেললো। এখন কিভাবে বুঝ দিবি মাহা? আল্লাহ না জানি
কি দেখেছে? তুই তো শেষ। কি বলবি পাপাকে? বাবা তো আজ মেরেই ফেলবে। এ কোন বিপদ এসে জুটলো আল্লাহ। মনে মনে আল্লাহর নাম জপ করতে থাকে মাওয়া। মাহা আমতা আমতা করে বলল, বাবা, ওটা ছেলে ছিল না। শাট আপ। আমাকে ছেলে চেনাতে এসো না। কে ছিল? ওর সাথে কি করছিলে তুমি? কোথায় গিয়েছিলে? এত বড় স্পর্ধা হয় কি করে? একটা অচেনা ছেলের সাথে বাইকে ঘোরার পারমিশন কোথায় পেলে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাবা, তুমি চুপ। মাওয়াকে ধমক দেয় সোহেল। সোহেলের ধমকে মাহা আর মাওয়া কেঁদে দেয়। মাহা কাঁদতে থাকে। ভাইয়া তুমি অযথা বকছো। আমি একটু বাইরে গিয়েছিলাম তো গাড়ি নষ্ট হয়ে যাওয়া আমি ছেলেটাকে অনুরোধ করেছিলাম মাওয়াকে লিফট দিতে। আমি তো বাসে চলে এসেছি, মাওয়া তো অভ্যাস নেই, তাই বকো না ভাইয়া। স্নেহার কথা শুনে ভ্রুকুসকে তাকালো সোহেল রিমন। মাহা মাওয়া চোখ বড় বড় করে তাকালো। দুজনেই অবাক। কেন মাম্মা মিথ্যে বলল? শুধুই বাঁচানোর জন্য? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? হাজারো প্রশ্ন এসে দুই বোনের মাথায় জেঁকে বসেছে। এটা সত্যি? ভ্রুকুসকে বলে সোহেল। হ্যাঁ ভাইয়া, না হলে আমার মেয়ে কেন অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করবে বলো? স্নেহার কথা শুনে মাহা মাওয়ার দিকে তাকালো। দুজনেই কাঁদছে। সোহেলের অপরাধ বোধ হলো। না জেনে মেয়েদের এইভাবে বকা ঠিক হয়নি। দুই মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো, কান ধরে বলল, সরি আমার প্রিন্সেসটা, আমি বুঝতে পারিনি। সরি। ইটস ওকে। নাক মুছতে মুছতে বলে দুজনে। যাও ফ্রেশ হয়ে এসো, আজ আমরা ঘুরতে যাব। সত্যি পাপা? দুজনেই হাসি মুখে বলে ওঠে, হ্যাঁ সত্যি, যাও। আচ্ছা। বলেই দুজনে উপরে চলে গেল। সোহেল নিজের রুমে গেল। রিমন এসে স্নেহার পাশে দাঁড়ালো। কেন বললে মিথ্যে? স্নেহা অসহায় মুখ করে তাকালো। ভাইয়া, বক তো কিভাবে কাঁদছিল। থাক না, এ বয়সে একটু একটু হয়। আমি পরে জিজ্ঞেস করে নেব কে ছিল ছেলেটা। তুমি দেখেছো? হ্যাঁ, বাড়িতে পৌঁছে দিয়েছিল, উপর থেকে দেখেছিলাম। কিন্তু মাওয়া মানি কোথায় ছিল? পরে বলবো, আপাতত যান, ফ্রেশ হয়ে নিন। ভাইয়া আবার শুনলে বকবে। রিমন যেতে গিয়েও থমকে দাঁড়ালো। স্নেহা, তুমি সত্যি ওদের মা? আমারই তো মেয়ে, আমি মা না হয়ে কে হবে বলুন? মৃদু হেসে বলল স্নেহা। রিমন হালকা হাসলো। মাহা মাওয়া ফ্রেশ হয়ে বসে রইল। দুজনেই ক্লান্ত। আজ সারাদিন ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মাওয়া মুখ মুছতে মুছতে হঠাৎ থেমে গেল। হাতে থাকা টাওয়াল দিয়ে মাহাকে একটা বাড়ি দিল। এই আরামসে যে বসে আছিস তুই? তো কি করব, নাচবো? সারাদিন যা গেল। বিছানায় হেলান দিয়ে বলে মাহা। এই সারাদিন আমারও ধকল গেছে। তুই এটা বল, আজ কি করলি? তুই জিতেছিস তো? জিতে যাওয়ার কথা শুনেই মাহার মেজাজ বিগড়ে গেল। শাকিলের করা প্রতিটি কাজ মনে পড়ে গেল। মনে পড়ে গেল কিভাবে শাকিল ইচ্ছে করে ওকে হারিয়ে দিল। ঝড়ের গতিতে উঠে বসে পড়ল। বলু, জানিস তুই ওই বজ্জাত লোক কি করলো? জানি না বলেই তোকে জিজ্ঞাসা করছি, কিন্তু তুই বলছিস কি? ভ্রু কুচকে বলে মাওয়া। আমি জিততে পারিনি বনু। অসহায় মুখ করে বলে মাহা। কি? মাওয়া এক লাফে উঠে দাঁড়িয়ে গেল বিছানা ছেড়ে। তুই হেরে এসেছিস? আর কি সুন্দর চুপচাপ চিল করছিস? পুরো ঘটনা মাওয়াকে খুলে বলে মাহা। মাওয়া সব শুনে আরেকটা ধাক্কা খেলো। মাহার মাথায় গাঁটটা মেরে বলল, তুই হেরেছিস, ভালো কথা, হার জিতেই মানুষ। কিন্তু 3 দিনের ওই শর্তে রাজি হতে কে বলেছিল? আমি কি করব? আমি তো বললাম যে যা চাইবে তাই দেব। মাথা চুলকে বলে মাহা। বেশ করেছেন, এবার 3 দিন ওনার বাড়িতে গিয়ে থাকুন, ঘর সংসার করুন। বলেই রেগে অন্যদিকে মুখ ফেরালো মাওয়া। আরে ঘর সংসার কেন করব? আমি তো শুধু শর্ত পালন করব। আচ্ছা, আর কোনো জায়গা ছিল না? তোকে শর্ত দিল তো দিল, এটাই কেন দিল? এই লোককে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। কয়েকবার পলক ঝাপটে বলে মাওয়া। তুই কি বলছিস? ওনার খারাপ ইন্টেনশন আছে? তা নয় তো কি, বাড়িতেই কেন? আর দেখা এক নাগারে 3 দিন,
পাপা কিছুতেই বেরোতে দেবে না। কিভাবে ম্যানেজ করবি? আর গেলে তোর সাথে আমাকেও বের হতে হবে। আমি কি সারাদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা করব? রেগে বলে মাওয়া। আরে কুল, রাখছিস কেন? আর ভিক্ষা করবি কেন? তুই কাইল্লার সাথে থাকবি। জোর করে হেসে বলে মাহা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাওয়া। তোকে কতবার বলেছি উনি কালো নেই, তুই কেন কালো কালো করিস? আর শোন, ওনার সাথে প্রতিদিন দেখা করার কোনো মানেই হয় না। এই বড়ু, তুই কি চাস? এখানে আমি হেরে যাই? রাজি হয়ে যা না প্লিজ। মাওয়া একবার তাকালো মাহার দিকে। মাহার অনুরোধ রাখতে হ্যাঁ বলে দিল। ঠিক আছে মানলাম, কিন্তু বাড়িতে কি বলে বের হবি? পাপা জানলে আমাদের আস্ত রাখবে না। তখন না মাম্মা না বাবা কেউ বাঁচাতে পারবে না। আজ তোর জন্য আমি ধমক শুনলাম। কথা বলতে বলতে আবারও রেগে গেল মাওয়া। তুই রেগে যাচ্ছিস কেন বল? আমার কি উঠি বলো, এমন করিস না। 3 দিনের ব্যাপার, দেখিস 3 দিনে ওর বেঁচে থাকা হারাম করে দেব। ওর চোখের ঘুম যদি হারাম না করেছি, আমার নামও। থাক, আমি জানি তোর নাম কি। আর শোন, এই নামের বাহাদুরি করতে করতে এই হাল তোর। জোর করে হাসলো মাহা। শো, কিছু বলার আগেই একটা ফোন আসে। উফ, এই এত রাতে কে ফোন করে? এদের কি চোখে ঘুমটা নেই নাকি? আগে ফোনটা নে, দেখ কে করেছে। মাহা ফোন হাতে নিতেই দেখলো আননোন নাম্বার। ধুর, এই এত রাতে আননোন নাম্বার কে? রিসিভ তো কর, না হলে বুঝবি কিভাবে? মাহা ফোন রিসিভ করে কানে দিল। হ্যালো, কে? শাকিল ফোন কান থেকে সরিয়ে নিল। এই মেয়ে সবসময় চেঁচাতে থাকে কেন? ফোন আবারও কানে দিয়ে বলে, সবসময় চেঁচাও কেন? মুখে কি মধু দেয়নি? শাকিলকে চিনতে পেরে মাহার রাগ আবারও এক দফা বেড়ে গেল। আপনি এত রাতে ফোন করেছেন কেন? এখানে যখন তখন ফোন দেওয়া নট অ্যালাউড। এই যে মিস, চপর চপর করেন কেন? আপনি সবসময় তেতুমারকে কথা কেন বলেন? ফোন যখন করেছি নিশ্চয়ই কোনো দরকারই করেছি। কিসের দরকার? টাকা লাগবে? ওটা নিয়ে আমার কাছে। আর কি দরকার বলে ফেলুন, জলদি বলে জলদি ফোন রাখুন। শাকিল ফোন কান থেকে সরিয়ে নিজের দিকে একবার তাকালো। আমি টাকার জন্য ফোন করেছি? ফোন কানে নিয়ে বলল, টাকা চাই না, যেটা চাই সেটা তুমি এখন দিতে পারবে না। দেখো। মাহা কিছু বলার আগেই সোহেলের শব্দ কানে আসে। সোহেল রুমের দরজা খুলে হাসি মুখে ভেতরে আসে। মাহা পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। কান থেকে কোনো মতে ফোন সরিয়ে পেছনে লুকিয়ে ফেলে। মাওয়া বারবার মাহার দিকে তাকাচ্ছে, দেখে নিলে রক্ষে নেই। তোমরা এখনো ঘুমাওনি? না না বাবা, আসলে যাচ্ছিলাম ঘুমোতে। তোতলাতে তোতলাতে বলে মাওয়া। ও যাই হোক, যেটা বলতে এসেছিলাম, কাল একটা পার্টির ইনভাইটেশন আছে। ওখানে একজন সিঙ্গার আসবে, অনেক ফেমাস। আমাকে ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে ওরা। তবে কাল আমার একটা মিটিং আছে, যেতে পারবো না। তোমরা দুজন যাবে, আমি বলে দিয়েছি আমার মেয়েরা যাবে। ওয়াও পাপ্পা, এটা তো ভালো কথা। আমরা যাব, তুমি চিন্তা করো না। হাসি মুখে বলে মাহা। আচ্ছা ঘুমিয়ে পড়ো কেমন? বলেই দু মেয়েকে নিজের হাতের মাঝে নিয়ে দুজনের কপালে চুমো দেয় সোহেল। তারপর রুম ছাড়ে। সোহেল চলে যেতেই মাওয়া বুকে ফু দেয়। মাহা বিছানায় বসে পড়ে। মাওয়ার হঠাৎ মনে পড়ে মাহা কল কাটেনি। মাহাকে ইশারায় ফোন কল চলছে এটা বলে। মাহা ধরফরিয়ে ফোনটা কানে দেয়। আপনি এখনো আছেন? কোথায় নিয়ে গেছিলে? শান্ত কণ্ঠ শাকিলের। না, আসলে পাপ্পা এসেছিল। ও, দুই মেয়ে কি যেন বলছিলে? তোমরা কি দুই বোন? মাহার চোখ বড় বড় হয়ে গেল। মামার দিকে তাকাতেই মাওয়া ইশারায় জিজ্ঞেস করে। মাহা মিউট করে মামাকে বলে, শুনে ফেলেছে, জিজ্ঞেস করছে দুই বোন কিনা। কি বলবো? উফ, বল কাজিনের কথা বলছে, দুই বোন না। আচ্ছা। মাহা মিউট ওপেন করে। না না, দুই বোন না, কাজিন এসেছে তো তার কথা বলছিল। ওকেও আমার পাপ্পা মেয়ের মতো ভালোবাসে, তাই আর কি। ও, একদিন নিয়ে এসো। মাহা আতকে ওঠে। কেন? আপনি একদম যার কথা শুনেন তার গলায় ঝুলে পড়তে চান? কি? আমি ঝুলে কবে পড়লাম? তা নয়তো কি? যেই আমার কাজিনের কথা শুনলেন অমনি তাকে দেখতে হবে। যত সব পুলিশ আর লুচু হয় শুনেছি।
আজ দেখেও নিলাম। শাকিলকে থামিয়ে, চুপ করুন, ফোন রাখুন এবার, আর বিরক্ত করবেন না নিজের এই লুচুগিরি দেখানোর জন্য, যত সব। বলেই মাহা ফোন কেটে ফ্লাইট মোড অন করে দিল। শাকিল হতভম্ব হয়ে গেল। এটা কি হলো? কি বললাম আর কি বুঝলো? কথায় কথায় কেন ফোন করেছি সেটাই বলা হলো না। ডিসকাস্টিং। মাহা ফোন বিছানায় ছুঁড়ে বুকে হাত দিয়ে বড় একটি নিঃশ্বাস নিল। মাওয়া পানির গ্লাস এগিয়ে দিল। মাহা পানি খেয়ে মাওয়ার দিকে তাকিয়ে জোর করে হাসলো। মাওয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ছাদে বসে আছে ফয়সাল, হাতে থাকা ফোনের দিকে বারবার তাকাচ্ছে। কারো কল আসবে, কিন্তু কই, কেউ তো ফোন করছে না। একবার ভাবলো নিজেই ফোন করবে, কিন্তু পরক্ষণেই বাইকের দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে। হাতে থাকা ফোন শক্ত করে চেপে ধরে। একবারও মাওয়া কল করছে না। মাওয়ার কি একবারও মনে পড়ছে না? সার্ভেন্টকে কফি দিতে বলেছিল, সার্ভেন্ট কফি দিয়ে গেল। কফির গ্লাসে চুমুক দেওয়ার আগেই মনে পড়লো এখন তো কফি খায় না ও, তাহলে কফি ছুঁড়ে ফেলে দিল। গ্লাস ভেঙে বিকট আওয়াজ তুলল। যে জীবনে ফয়সাল প্রতিটি কাজ নিয়ম মেনে করে, প্রতিটি রুলসে যার প্রতিটি পদক্ষেপ, সেই নিয়মে ব্যাঘাত কার জন্য ঘটলো? এমন একজনের জন্য যে কিনা অন্যের সাথে। ভাবতেই ফয়সালের কপালের রোগ ফুলে উঠল। এই এক ভয়ে আমি আজীবন সবকিছু থেকে দূরে থেকেছি। কেন সেই তুমি আমার জীবনে ঝড়ের মতো এসে সবকিছু উল্টাপাল্টা করে দিলে? আমি জানি না কিসের দায়ে আমার এত রাগ হচ্ছে, তবে এটা বুঝতে পারছি তোমাকে অন্যের সাথে আমি কল্পনাও করি না। তাহলে কেন? দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো ফয়সাল। একে একে পার্টিতে সবাই এসে উপস্থিত হলো। বড় বড় বিজনেসম্যানরা এসে হাজির। সবার অনেক অনেক নাম ডাক, কিন্তু সমস্যা হলো সিঙ্গার এখন আসেনি। শেষ মুহূর্তে যদি এমন হয় তাহলে সবার সামনে মাথা কাটা যাবে। সবাই চিন্তায় পড়ে গেল। ফয়সাল মাহবুব প্রবেশ করতেই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল। ম্যানেজার হাত বাড়িয়ে ফুলের তোড়া নিয়ে নেয়। ইন্ডাস্ট্রির মহাপরিচালক ফয়সালের সামনে এসে হাসি মুখে দাঁড়ায়। ওয়ালাইকুম, আপনি আসবেন আমরা ভাবতেই পারিনি মিস্টার মাহবুব, লস্ট অফ থ্যাঙ্কস বলেই হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। ফয়সাল বাড়িয়ে দেয়া হাতের দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ওয়েলকাম, বসা যাক। বলে সামনে পা বাড়ালো। মহাপরিচালক অপমান বোধ করলো, তবে প্রকাশ করলো না। মাহার মাওয়া লং গাউন পরেছে, চুলগুলো খোলা দুই বোনের, তবে ড্রেস আপ সেম। কালো লং গাউন, ওড়না গলার সাথে ঝুলিয়ে রেখেছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এ অসাধারণ লাগছে দুই বোনকে। দুজনকে সাদরে বরণ করে নিল। তাদের বসার জন্য আলাদা স্পেশাল স্পেস দিয়েছে। মাহা ফেসবুক স্ক্রল করছিল, হঠাৎ মামা বলল, মাহা, এখানকার সিঙ্গারটা নাকি আসেনি। পরিচালক অনেক টেনশনে আছে। এত লোক সবার সামনে অপমানিত হবে, কি করা যায় বলতো? তুই তো ভালো গান করিস, তুই গেতে না। আমি? চমকে বলে মাওয়া। হ্যাঁ তুই, হেল্প করছি আমরা, না হলে এত লোকের সামনে ভাবতে পারছিস কি হবে? আচ্ছা। মামা পরিচালককে বলে। পরিচালক রাজিও হয়। স্টেজে একজন মেয়ে উঠে মাইক হাতে হাসি মুখে বলে, আজকের এই দিনে আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে সিঙ্গার আসার কথা ছিল সে আসেনি, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাই বলে এই না যে আপনাদের এখানে আসা বৃথা হবে। নতুন এক কণ্ঠ আপনাদের সামনে উপস্থিত করব, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। গানের সুর বেজে উঠল। স্পটলাইট স্টেজে। হঠাৎ এক মিষ্টি কণ্ঠ সবার কানে ভেসে আসে। সবার মুখে হাসি। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। স্বপ্নে দেখেছি তোকে দু চোখ ভরে, না পেলে হয় মন বড় সঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি
তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। স্পটলাইটের আলোয় ভেসে ওঠে মামার মুখ। কণ্ঠ শুনেই ফয়সাল চমকে স্টেজের দিকে তাকালো। মামাকে দেখে উঠে দাঁড়িয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মামার দিকে। চারদিকে সবার উল্লাস, সবার করতালি, সবার পছন্দ হয়েছে মামার কণ্ঠ। ফয়সাল এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই তো সেই কণ্ঠ, যে কণ্ঠ শুনে ফয়সালের তীব্র মন খারাপ ভালো হয়ে গিয়েছিল। মনের মাত্রাতিরিক্ত খারাপ লাগা কেটে মুখে হাসি ফুটেছিল। তার মানে এই কণ্ঠ মামার। ফয়সাল মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল মামার দিকে। মামা আনন্দ নিয়ে গান গেয়ে চলেছে। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে ওঠে। মামা হাসি মুখে তাকাতেই সবার আগে ফয়সালকে চোখে পড়ে। ফয়সাল তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মামার মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। পাশেই তো মাহা, দেখে নিল না তো। আস্তে আস্তে পিছিয়ে স্টেজ থেকে নেমে গেল মামা। স্টেজ থেকে নামতেই একটি ছেলের সাথে ধাক্কা লাগে মামার। উফ, আই এম সরি, আমি খেয়াল করিনি। আপনি ঠিক আছেন? এতক্ষণ ছিলাম। তোমার বয়স শুনে আর ঠিক নেই। তোমার বয়স আমার ভিতর অস্থিরতা তৈরি করেছে। শয়তানি হাসি হেসে বলে ছেলেটি। হোয়াট? আপনার মেবি বদহজম হয়েছে, তাই এমন অস্থির হয়ে পড়েছেন। প্লিজ ডাক্তার দেখান। বলেই মামা পাশ কাটিয়ে যেতে নিলেই ছেলেটি হাত ধরে নেয়। তুমি আমাকে রিজেক্ট করেছ। ইউ নো হু এম আই? আমি রেজওয়ান রেজবি। আমাকে কেউ রিজেক্ট করে না, তুমিও করতে পারো না। শাট আপ! আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। তোমার এই রাগ দেখে আবার প্রেমে পড়ে গেলাম। ইচ্ছে করছে আরো গভীরে গিয়ে দেখার কি কি আছে মায়াবীর কাছে। শাট আপ! আপনার মতো নোংরা মন মানসিকতার মানুষ আজ অব্দি দুটো দেখিনি। ছাড়ুন আমার হাত। নোংরা মন মানসিকতা নাকি অন্য কিছু একবার আসলেই বুঝতে পারবে। কামন। বলেই হাত বাড়ালো মামার দিকে। মামাকে খুঁজতে খুঁজতে চলে এলো ফয়সাল। একটি ছেলে মামার সাথে অসভ্যতামি করছে দেখে ফয়সালের রাগ হলো। এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই ফয়সাল থমকে গেল। রিজভি মামার গায়ে হাত রাখার আগেই একটি শক্ত হাত ওর হাতকে চেপে ধরে। সোহেল মামাকে আড়াল করে নিল। মামার সামনে দাঁড়ায়। রিজভির হাত ছেড়ে দেয়। চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। রিজভি সোহেলকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নেয়, তারপর হেসে বলে, আঙ্কেল, আপনি আমাদের মাঝে কেন এসেছেন? অযথা ঝামেলা করবেন না, আমি ওর সাথে কথা বলছি তো। সোহেল রাগ দমানোর জন্য চোখ বন্ধ করলো, আবার খুলল। মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, মাওয়া আহমদ, ডটার অফ সোহেল আহমদ, আমার এই সামনে আমার মেয়ের গায়ের হাত দেবে? ও সরি, তাহলে আপনি আমার উঠবি শ্বশুর মশাই হবেন, তাই তো? এই, নিজের লিমিট ক্রস করো না, না হলে আজীবন পস্তাবে। ধমকে সুরে দাঁতে দাঁত চেপে বলে সোহেল। কুল আঙ্কেল, এত রাগার কি আছে? আমি রোজান রেজবি। আমার পছন্দের জিনিস যদি সাত সমুদ্রের অপারেও থাকে তবে সেখান থেকে নিয়ে আসি আমি। আর আপনার মেয়ে তো। ঘাড় বাঁকিয়ে পেছনে লুকিয়ে থাকা মাওয়ার দিকে তাকালো রিজভি। মাওয়া সোহেলের পেছনে আরো লুকিয়ে পড়ে। তা দেখে রিজভি হেসে দেয়। সামলে রাখবেন, একদিন সময় করে নিয়ে যাব। বলে রিজভি চলে গেল। রেজওয়ান নাম শুনে সোহেলের কলিজা কেঁপে উঠল। পুরনো ক্ষত থেকে যেন কেউ একটানে চাদর সরিয়ে দিল। কে এই রেজওয়ান রিজভি? কিছু ভাবতে পারছে না সোহেল। মেয়ের দিকে তাকাতেই দেখলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সোহেল মাওয়ার হাত খপ করে ধরে নিল। মামা চমকে তাকালো। নিজের বাবার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তা দেখে ঢোক গিলল মামা। মেয়ের হাত ধরে লম্বা পা ফেলে বাহিরে চলে এলো সোহেল। ফয়সাল সোহেল আর মাওয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এত কাছে থেকেও ফয়সাল মাওয়ার সাথে কথা বলতে পারল না। পুরো পরিবেশ বিষাদ লাগছে ফয়সালের। আর এক মুহূর্তও থাকা যাবে না। লম্বা পা ফেলে চলে এলো বাহিরে। মাহা আগে থেকেই গাড়িতে ছিল। মাওয়াকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল সোহেল। হাই স্পিডে গাড়ি চালিয়ে 30 মিনিটের মধ্যে বাসায় এসে উপস্থিত হলো। মাওয়া আর মাহা যখন নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন সোহেল কর্কশ কণ্ঠে ডাক দেয়, দাঁড়াও। বাবার আওয়াজ শুনে দুজনেই থেমে গেল। দুজনেই ভয়ে কাঁপছে। সোহেল দুজনের সামনে গিয়ে দাঁড়ায়। তোমাদের ওখানে পার্টি অ্যাটেন্ড করতে পাঠিয়েছিলাম, তোমরা ওখানে গিয়ে গান গাইলে কেন? তোমার সাহস হয় কি করে গান গাওয়ার? পাপ্পা, আসলে শাট আপ। আজ থেকে আমার পারমিশন ছাড়া বাড়ির বাইরে এক পাও দেবে না। সেই দিনই বের হবে যেদিন আমি পারমিশন দেব, তার আগে না।
যাও নিজেদের রুমে যাও। সোহেলের ধমকে মাওয়া কেঁদে দিল। কাঁদতে কাঁদতে রুমে এসে বসে পড়ল। সোহেল চিৎকার করে রিমনকে ডাক দেয়। রিমন, হ্যাঁ বলো। ওদের রুম আলাদা করে দে। কিন্তু সোহেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রিমন আর কিছু বলল না। রিমন যাওয়ার জন্য পা বাড়াতেই সোহেল বলল, রেজওয়ান রিজভি কে, কি করে, কোথায় থাকে, কি তার পরিচয়, সব আমার চাই। রিমন সোহেলের দিকে তাকালো। নামটা শুনে রিমনও অবাক। পেয়ে যাবি বলেই রিমন চলে গেল। সোহেল দুহাতে মাথা চেপে বসে পড়ল সোফায়। আমার জীবনে একই ঘটনা দুবার হতে পারে না, আমি হতে দেব না, কিছুতেই না। মাওয়া কাঁদতে থাকে। দুই বোনের রুম আলাদা করে দিল সোহেল। পাশাপাশি রুমেও না, পরপর 3টা রুম বাদেই মাওয়ার রুম, আর তার 3 রুম আগেই মাহার রুম। দুই বোন কাঁদতে লাগলো। কোনোদিন থাকেনি একে অপরকে ছেড়ে, কিভাবে থাকবে এখন? বিছানার মাঝখানে বসে আছে মাওয়া, হাঁটু ভাঁজ করে বুকে জড়িয়ে কেঁদেই চলেছে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। ফোন চোখের সামনে ধরতেই দেখলো FM। মাওয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে ফোন রিসিভ করে। ওপাশ থেকে শান্ত ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসে। মাওয়া? হিসকি তুলতে তুলতে বলে। ফয়সাল বুঝতে পারে মামা কাঁদছে। ফয়সালের বুক ছ্যাত করে উঠল। কি হলো, কাঁদছো কেন? পাপা কি হয়েছে? শান্ত হও। পাপা বকছে। আচ্ছা কান্না থামাও। শান্ত হও, কাঁদবে না। আমাকে কাল থেকে বের হতে দেবে না। হিসকির জন্য কথাও বলতে পারছে না মাওয়া। ফয়সাল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো। খেয়েছো কিছু? না না। ও, কয়টা বাজে দেখেছো? রাত 11টা। খেয়ে নাও। মাওয়া আরো জোরে কেঁদে দেয়। কি করে বলবে ওর প্রাণ প্রিয় জিনিসটা ওর থেকে আলাদা করে দিয়েছে ওর পাপ্পা, ওর বোন যে ওর সবকিছু। মামার কান্না সইতে না পেরে ফোন রেখে দিল ফয়সাল। চোখ বন্ধ করে দেওয়ালে মাথা ঠেকালো। মাহা রাগে দরজা বন্ধ করে রেখেছে, খুলবে না ও দরজা। কেন শুধু শুধু ওর মাওয়া থেকে ওকে আলাদা করলো? ওদের তো দোষ নেই, দোষ করলো ওই পাজি, আর শাস্তি পাচ্ছে ওরা দুই বোন। ভেবেই মাহার রাগ আরো বেড়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। সোহেল মায়ার ছবির সামনে দাঁড়িয়ে আছে। মায়ার হাসি মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল সোহেল। আমি ওদের দুজন থেকে একজনকে হারাতে পারবো না মায়া। ওরা আমার জান, আমার বেঁচে থাকার অবলম্বন। ওদের আমি কষ্ট দিতে চাই না, আমারও কষ্ট হয়, কিন্তু আমার যে অনেক ভয় হয়। এই বুঝি কেউ এসে আমার কাছ থেকে ওদের ছিনিয়ে নিল। ওদের দুজনের মাঝে একজন যদি আমার থেকে দূরে যায়, আমার বেঁচে থাকা দায়ী হয়ে যাবে মায়া। আমি ওদের ছাড়া বেঁচে থাকতে পারবো না। তোমার মেয়েরা বোঝে না, এত বড় হয়েও ওরা এখনো অবুঝ। রিমন পাশে এসে দাঁড়ায়। সোহেল গম্ভীর মুখে ফিরে তাকালো। রিমন বলতে শুরু করে, রেজন রিজবি, son of রেজন সানভি and থামলো রিমন। এন্ড থামলি কেন বল? ভ্রু কুঁচকে বলে সোহেল। grandson of রেজন রাব্বি। বলেই সোহেলের দিকে তাকালো রিমন। সোহেল 2 কদম পিছিয়ে গেল। রিমন ধরতে চাইলেই সোহেল হাত বাড়িয়ে থামতে বলে। পাশে থাকা পানির গ্লাস তুলে নিয়ে খেয়ে নিল ঢকঢক করে। রিমনের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, রেজওয়ান রাব্বি? হ্যাঁ, তোর ধারণা সঠিক। যে যেমন তার রক্তও ঠিক তেমন। সোহেল আঁতকে ওঠে। এগিয়ে এসে 2 হাতে রিমনের বাহু চেপে ধরে। রিমন, আমি 20 বছর আগের জায়গায় ফিরে যেতে চাই না। আমার মেয়েরা আমার জান রিমন। আমি চাই না ওরা কিছুর মুখোমুখি হোক। রিমন, আজ আমার মায়া নেই, শুধুমাত্র। থামলো সোহেল। রিমনকে ছেড়ে দিল। আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না রিমন। কি করবি এবার? আমি ওদের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, আমি ওদের বিয়ে দিয়ে দেব, আর না। কিন্তু তারপরও এরা সেফ থাকবে, তার গ্যারান্টি? একবার যদি জানে যে ওরা চুপ। রিমনকে ধমক দেয় সোহেল। ওরা আমার মেয়ে, সোহেল আমাদের, আর কারো না, কারো না। সত্যি লুকানো যায়? আমি লুকাবো, আমি লুকিয়ে এসেছি।
আমি লুকিয়ে যাব। আমার মেয়েদের গায়ে একটু আঁচড়ও আমি বরদাস্ত করব না। বড় একটা বাড়ির সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ে রিজভি। দেখতে ফর্সা, 5 ফিট 8 ইঞ্চি উচ্চতা, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ডেনিম প্যান্ট, ব্ল্যাক বেল্টের ঘড়ি, ব্ল্যাক শু। লম্বা লম্বা পা ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজা খুলে দিতেই হাস্যোজ্জ্বল মুখে চিৎকার করে ডাকে, দাদা, কোথায় তুমি দাদা? উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে রেজওয়ান রাব্বি মৃদু হাসে। চশমা চোখে পড়তে পড়তে নিচে নামেন। হ্যালো মাই গ্র্যান্ডসন, হাউ আর ইউ? রিজভিকে জড়িয়ে ধরে বলে রেজওয়ান রাব্বি। আই এম নট ফাইন দাদা। সরে এসে বলে রিজভি। বাট হোয়াই? এভরিথিং ইজ ওকে জান। ভ্রু কুচকে প্রশ্ন করলো রেজওয়ান রাব্বি। ফোন বের করে একটি ছবি বের করে রেজওয়ান রাব্বির সামনে ধরে রিজভি। রেজওয়ান রাব্বি ফোন হাতে নিয়ে দেখলো একটি মেয়ে স্টেজে গান গাইছে, নজর কাড়ার মতো সুন্দরী আর মায়াবী। ফোন থেকে চোখ তুলে চোখের ইশারা জিজ্ঞেস করে, কি? দাদা, আই ওয়ান্ট দিস গার্ল, আই লাইক হার, শি ইজ সো বিউটিফুল দাদা। ওকে আমার লাগবে দাদা, তো পার্মানেন্টলি। বলেই বাঁকা হাসে রিজভি। ওহ মাই ডার্লিং, আজ পর্যন্ত তুমি কি চেয়েছ আর আমি দিনি? তা কখনো হয়েছে? এনে দিব, একটাই তো মেয়ে, কিন্তু এর পরিচয়? মাওয়া আহমদ, ডটার অফ সোহেল আহমদ। সোহেল রহমান? চিনি না, তবে খুব শীঘ্রই চিনে যাব। ডোন্ট ওয়ারি, ওকে, তুমি নিশ্চিন্তে থাকো। থ্যাংক ইউ দাদা। বলেই রিজভি জড়িয়ে ধরে। এক হাতে জড়িয়ে ধরে, অপর হাতে থাকা ফোনে মাওয়ার ছবির দিকে তাকালো রেজওয়ান রাব্বি। মেয়েটা অসম্ভব সুন্দর, তার নাতির চয়েস আছে বলতে হবে। মাওয়া এখনো অনবরত কেঁদেই যাচ্ছে। হঠাৎ বারান্দায় কারো ছায়া দেখে ভয় পেয়ে যায়। বিছানার চাদর খামচে ধরে একটু পিছিয়ে যায় মাওয়া। কয়েকবার ঢোক গিলে বলে, কে ওখানে? কোনো সারা শব্দ নেই। ছায়াটি ধীর গতিতে এগিয়ে আসে। রুম অন্ধকার, বারান্দা দিয়েই হালকা আলো জ্বলছে। অবয়বটি এগিয়ে আসতে থাকে। মাওয়া ভয়ে পিছিয়ে যেতে থাকে। হঠাৎ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। মাওয়া চিৎকার দেওয়ার আগেই অবয়বটি ফোন ফেলে মাওয়ার গাল চেপে ধরে। মাওয়া টাল সামলাতে না পেরে বিছানায় শুয়ে পড়ে। আস্তে আস্তে ফোন তুলে নিজের মুখের সামনে ধরে ফয়সাল। ফয়সালকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল মাওয়া। তার চোখ দেখেই বোঝা গেল কাঁদতে কাঁদতে চোখ জোড়া ফুলে গেছে, চোখের চারপাশ লাল বর্ণ ধারণ করেছে। পরক্ষণেই মাওয়ার মনে পড়লো ফয়সাল এত রাতে এখানে কি করে এলো। তাড়াতাড়ি উঠে বসে বেড সাইড টেবিলে হাত রেখে ল্যাম্প জ্বালায়। আপনি এত রাতে এখানে? কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আতকে উঠে বলে মাওয়া। আমি কাকে নিষেধ করেছিলাম, তুমি শোনোনি? ফয়সালের নির্লিপ্ত চাহনি। কি? চিৎকার করতে গিয়ে নিজের মুখ নিজেই চেপে ধরে মাওয়া। মুখ থেকে হাত সরিয়ে ফিসফিস করে বলে, আপনি আমার কান্না শুনেই চলে এসেছেন? হ্যাঁ, সহ্য হচ্ছিল না। কেন কাঁদছিল অমন করে? তোমার কান্না আমি অপেক্ষা করতে পারিনি। মাওয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ফয়সাল। মাওয়া একটু বিস্মিত